আমি বলিয়াছিলাম না প্রীতি, নারী শিক্ষা সম্পন্ন হইলে দেশের স্বাধীনতা আসিবে। আমাদিগকে আর ভয় পাইবে না ভারতবাসী। ওই দেখো, পতাকা উড়িতেছে, মাটি বাতাসে গান বাজিতেছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। নেতাজি, আপনি গাইবেন না? আমি তো হারিয়ে গেছি প্রীতি। কি যে বলো সুভাষ, মিছিলের মুখে বুকে গুলি নিয়ে আমিও তো মরে গেছি সেই কবে। হয়েছি শহীদ গান্ধী বুড়ি, তাই বলে দেশের মাটিতে নেমে এসে সুখ মাখবো না, আলো গাইব না? বেথুন, তুমিও কি ফিরে যাবে ওদের সাথে? হ্যাঁ নেতাজি, আমার স্কুল এডুকেশন, আমার লক্ষ্য সাকসেসফুল হইয়াছে, আমার উইশ ফুলফিল হইয়াছে। নাও আই হ্যাভ নো মোর অবস্টেকল ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ সাহেব, ঠিক বলেছ, ঠিক বলেছ। কিন্তু একই একই কি হয়েছে সুভাষ? ওই দেখো, ওই দেখো, স্বাধীন দেশে আমার ঝাঁসি বাহিনীর পদ্মা রাস্তায় বসে মাথা নেড়ে নেড়ে কি সব যেন বলছে। ওর গায়ে ছিন্ন পোশাক, ওর দৃষ্টিতে ধিক্কার। ও পাগল হয়ে গেছে নেতাজি। ও বিড়বিড় করে বলছে, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। রাত্রি নামলে ও জোরে জোরে চিৎকার করে বলবে, সব ঝুট হ্যায়, বলবে এ আজাদি নেহি মাঙ্গি। আর ওর চারিপাশে গিজগিজ করবে নরকের কীট। কাদম্বিনী, তুমি এসব কি বলছো? তুমি না ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার, তুমি না শিক্ষিত? তবে কেন তোমার সামনে পদ্মার এই অবস্থা? কেন পথ এমন করে দাঁত বের করে আছে রুক্ষতায়? না না, এ তো আপনার পদ্মা নয় কেবল। ওই দেখুন, গঙ্গা, যমুনা, স্বাতী, তারা সবাই কাঁদছে। ধান খেতে, পাট খেতে ওদের ধর্ষিত দেহ কুকুর শেয়াল খুবলে খুবলে খাচ্ছে। ওরা সবাই বলছে, সব ঝুট হ্যায়, সব মিথ্যে, সব ভুল। কিন্তু এই দেখুন, উল্টো দিকের বাড়িগুলোয় কত আলো জ্বলছে, কত আলো। হ্যাঁ তাই তো, ওদিকে কি হচ্ছে? আই গেস এ শিক্ষার আলোক। আমি ঠিক বলিলাম কাদম্বিনী? হ্যাঁ সাহেব, ওই বাড়িগুলোয় বাবা মায়ের ছায়ায় বসে দুলে দুলে পড়ে প্রিয়া, মণিমালা, দুলারীরা। ওরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওরা আলো জ্বালে। প্রদীপের মতো। আর তার ঠিক নিচেই অন্ধকার। বেশ মজার স্বাধীনতা কি না? ওরে, কে আছিস? আমার আংটিটা খুঁজে আনতো। কে 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 ছুটে গেল? সাহেব, ধরো ধরো ওকে। আমায় ছাড়ো, আমায় ছাড়ো। কে তুমি? এইভাবে ছুটিতেছ কেন? কি হইয়াছে? সাহেব, ওকে আমায় দাও, দেখি ওকে। স্বাধীনতার সৌরভ বোধ হয়। আহ প্রীতি, চুপ করো, আমায় দেখতে দাও। এ কি, ওর পিঠ দিয়ে তো গল গল করে রক্ত বের হচ্ছে। নেতাজি, এ গুলি খেয়েছে। এই ছেলে, তোর নাম কি? খুব কষ্ট হচ্ছে? এই তো আমাদের ডাক্তার আছেন, তোকে এক্ষুনি ভালো করে দেবেন। আমি ছেলে নই, আমি নন্দিনী। ওরা তোমায় মারলো কেন? দেশদ্রোহিতার অভিযোগে। কি? আমার দেশে দেশদ্রোহী? কাদম্বিনী, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। কোথায় তোমার ইঞ্জেকশন? শান্ত হন আপনি নেতাজি। এই সে দেশদ্রোহিতা নয়, এর নাম স্পর্ধা, এর নাম ষড়যন্ত্র।
বড় যন্ত্রণায় বড় হচ্ছিলাম। আমাকে ছোট লোকের বেটি বলে ডাকতো মায়ের বাবুরা। আমি স্কুলে ভর্তি হব বায়না করতাম রোজ। মা কত চেষ্টা করলো, কত পায়ে ধরলো, কেউ রাজি হলো না। আমি বাঁচতে চাইলাম, আমার মা আমার হাতে গোপনে বই তুলে দিল, খাতা পেন বাঁচার গন্ধ। ক্লাস 5 পাস মালতী মাসি শেখালো বর্গের জয় দীর্ঘী ব ন জীবন, দন্তের সয়াকার হ দন্তের স সাহস। দেখি পিঠটা, পেছনে ঘোরো। বড্ড ব্যথা। বাছা আমার, তোমার তো কথা বলতেও কষ্ট হচ্ছে মেয়ে, আজ বরং থাক। না, বলো তারপর। একটু একটু আস্তে আস্তে সেলাই করুন ডাক্তার ম্যাডাম, খুব লাগছে। আমার বয়স বাড়ল, হামাগুড়ি দিতে দিতে লুকিয়ে মায়ের পর্দার পিছনে। একদিন মায়ের এক বাবু আমাকে পর্দার আড়াল থেকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে আমার বয়সের থেকে অনেক দ্রুত হামাগুড়ি খেলো সারা শরীরে। আমার মা চিৎকার করলো, কাঁদলো। রাবিশ! আমার আংটিটা খুঁজে পাচ্ছিস না কেউ এখনো? এই কে, কোথায় আছিস? আমার আংটিটা নিয়ে আয় এক্ষুনি। আমার সব চুল কেটে প্যান্ট শার্ট পরে বেরিয়ে গেলাম সে ঘর থেকে। ওই যে বাড়িগুলোয় আলো জ্বলে, তার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করলাম যে বাবুটা একটু আগে খেয়ে এসেছে হামাগুড়ি, তারপর নিজের ঘরের সোফায় নিচ্ছে বিশ্রাম। যে দিদিমণি, যে মাস্টার মশাই আমার মাকে বলেছিল, কি বলছিস, বেশ্যার মেয়ে পড়াশুনো শিখবে, বিদ্যাসাগরকে ডেকে এনে জিজ্ঞাসা কর তোদের জন্য উনি আইন করেছিলেন কিনা। জোরে জোরে হেসে বলেছিলেন এক অতি শিক্ষিত। তারপর ও মাই গড! আর আমি তোমাদের ভিতরের চেতনা বার করিতে চাহিয়াছি এভরি মোমেন্ট। গড, এ কি শুনিতেছি আমি! বেকার দাদা আমায় নিয়ে গেল জঙ্গলে, হাতে তুলে নিলাম বন্দুক। বাছার মা, মায়ের সারা গায়ে কুষ্ঠ, একটা কুড়ে ঘরে রাখি জঙ্গলের এক ধারে, দুটো ভাত ফোটাই আর জেদ। তারপর একদিন ওই সব চোখগুলোতে, ওই সব মিথ্যে আলোর উদ্ভাসিত মুখগুলোতে আমার মাকে ছুঁড়ে ফেলে ওই পাগুলোতে আগুন ধরিয়ে দিলাম। ওগুলো তার মানে প্রদীপ নয়, ওগুলো নকল আলো। না না, এখনো প্রীতিলতা জন্মায়, শুধু মাস্টার দাকেই খুঁজে পাওয়া যায় না। আমার আংটি! মায়ের মুখে দুটো ভাত তুলে দিচ্ছিলাম, পুলিশ এসে লাথি মারলো ভাতের থালায়। মায়ের শরীর মারিয়ে বুটের ঘা দিল আমার বুকে, তারপর সল্লাসে চিৎকার করলো, এ শালা মেয়ে ছেলে রে। উনুনে ছাই ছিল গরম তখনও, দিয়েছি লোভে গুজে। তারপর 6টা গুলি, মায়ের 2, আমার 4টে। মালতী মাসি পড়তে শিখিয়েছিল। সকালে পেপারে পড়লাম পুলিশের সঙ্গে লড়াইয়ে দেশদ্রোহীর মৃত্যু, আহত বীর পুলিশ অফিসারকে দেওয়া হচ্ছে ভারতরত্ন। প্রীতি, তোমার আংটিটা এবার আমায় দাও। আমি তো হারিয়েছি, মৃত্যু তো হয়নি আমার। সুভাষ ভাই আমার, আমরা সবাই আবার জন্মাবো, মিছিলের মুখে পেতে দেব মুখ। বিদেশি শত্রু নয়, দেশের সঙ্গে দেশের যুদ্ধ হবে। আমরা বলবো, শিক্ষা চাই, আলো চাই, ভালো চাই। আমার মা বেশ্যা হবে না। ও গড! পদ্মার ছিন্ন শরীরটাও নিয়ে এসো আমাদের মিছিলে। নেতাজি, আমাদের মন্ত্র। জয় আজাদি! আংটি এনেছিস? দে, বিষটা নিয়ে রাখি সঙ্গে। মৃত্যুর পরেও মৃত্যু ভালো, ওরা মেরে ফেলার আগে। আমি ঝড় হলাম তবে। আমি তুফান।
আমি দুষ্কৃত দিগের কান্না হইতে চাই। আমি যদি বজ্র হয়ে জন্ম নিই, নন্দিনী তুমি পদ্মাকে ডেকে আনো, ঘন কালো মেঘ হও। চলো আমরা প্রকৃতি হয়ে ধ্বংস করি ধ্বংসদের। জয় আজাদি! This is Subhash Chandra Bose speaking to Indians in East Asia. In the first place, I desire to thank you most heartily for the warm and enthusiastic welcome that you have given me, and for the assurance that you have given me of your wholehearted support to our efforts to liberate our dear motherland. স্বর্গের নন্দনকানন, এখানে শুধুই আলো, শুধুই অমৃত, শুধুই আনন্দ। একটি কুটিরে একান্ত আলাপচারিতায় মগ্ন দুই ভারত পথিক, গান্ধী ও সুভাষ। যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছিলাম, সে দেশের বর্তমান অবস্থা কি সুভাষ? প্রশ্ন শুনে মাথা নিচু করেন নেতাজি। বিষাদগ্রস্ত কণ্ঠে বলেন, বাপু, আমরা চূড়ান্ত ব্যর্থ হয়েছি। ভারতবর্ষের আকাশে বাতাসে আজ ধর্মীয় মৌলবাদের অনুরণন। বেপরোয়া পুঁজিবাদের ধাক্কায় দেশের প্রান্তিক মানুষ নিষ্পেষিত। সীমাহীন দুর্নীতি আজ জাতীয় জীবনের অঙ্গ। নারীর সম্মান রক্ষা করতেও ব্যর্থ সমাজ। সব শুনে জাতির জনক বলে ওঠেন, হে রাম, ঠিক এমনটা তো হওয়ার কথা ছিল না। I have received numerous telegraphic and postal messages from you direct, and all these messages have given me great joy and satisfaction. I can only say in reply that I feel proud of you. নেতাজি কোনো নাম নয়, প্রহসন বা প্রবচনের। নেতাজি মানে একটি ছবি আত্মজাগরণের। নেতাজি মানে অকুত ভয়, নির্ভীক প্রাণ। নেতাজি মানে দেশান্তরের দুঃসাহসিক অভিযান। নেতাজি মানে নিজস্বতা, আপন তেজে জ্বলা। নেতাজি মানে সৎ ও ন্যায়ের পথে চলা। নেতাজি মানে বিপ্লবীর দেশাত্মবোধক গান। নেতাজি মানে অন্যায়ের সাথে আপোষহীন সংগ্রাম। নেতাজি মানে রক্তের বিনিময় ছিনিয়ে আনা স্বাধীনতা। নেতাজি মানে অন্যায়ের নত না হওয়ার মাথা। আজ যখন ভুলছি আমরা স্বাধীনতার মানে, নেতাজির জীবনী পাথেয় হোক মোদের আত্মজাগরণে। নেতাজি আমার, নেতাজি তোমার, নেতাজি থাকুক সবার রক্তে। জন্মদিনে জানাই প্রণাম বিনম্র হর্ষিত চিত্তে। বিচিত্র আমাদের দেশ, আর ততোধিক বিচিত্র সেই দেশের মানুষ। নতুবা জীবিত ব্যক্তিকে মৃত প্রতিপন্ন করবার জন্য কমিশন বসে। কমিশন করে মেজরিটি ভোটে সাব্যস্ত হলো নেতাজি মৃত, অতএব নেতাজি মৃত। মহাভারতের যুধিষ্ঠিরকে যদি আজকের ধর্মরাজ প্রশ্ন করতেন, সপ্তভুবনের সবচাইতে আশ্চর্য তত্ত্ব কি, বাজি রেখে বলা যায় তিনি বলতেন যে সুভাষচন্দ্রকে এই যে পন্থায় মৃত প্রমাণিত করা হলো। 1945 23শে অগস্ট। অন্যান্য দিনের মতোই পরাধীন ভারতের অস্তমিত সূর্য প্রকৃতির নিয়মেই পূর্ব আকাশের শোভা বর্ধন করছিল। ঠিক এমনই এক মুহূর্তে জাপানের সংবাদ সরবরাহ প্রতিষ্ঠান ডমি নিউজ এজেন্সি বিশ্বের সকল মানুষের হৃৎকম্পন থামিয়ে দিয়ে
প্রকাশ করল সেই হৃদয় বিদারক ছোট্ট কয়েক লাইনের সংবাদ। তাই হকুতে এক বিমান দুর্ঘটনায় চন্দ্র বোস নিহত হয়েছেন। ভারতবর্ষ তার বীর সন্তানের এমন পরিণতি বোধ করি বিশ্বাস করেনি সেদিনও। বিশ্বের রাজনৈতিক মহলে হে যেন ঘূর্ণিবার্তা সম। মুহূর্তেই সব যেন থমকে দাঁড়ালো। এও কি সম্ভব? এও কি সম্ভব? যারা এত বড় দেশটাকে ভাগ করে ক্ষমতার অলিন্দে বসতে চেয়েছে, তাদের গালে সপাটে থাপ্পড়ের নাম নেতাজি। যে ক্ষণজন্মার জন্ম না হলে হয়তো ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উঠত না কোনো দিন, তার নাম নেতাজি। নেতাজি বাঙালির আবেগের নাম, নেতাজি বাঙালির সাহসের নাম, নেতাজি বাঙালির হৃৎপিণ্ড, যার নাম শুনে এখনো খাড়া হয়ে ওঠে প্রতিটি রোমকূপ। আজও শিরায় শিরায় রক্তের সাথে ছোটে নেতাজির নাম। বাঙালির আজন্ম ভালোবাসা, জাতির হৃৎস্পন্দন, স্বাধীনতা, যে কোনোদিনই চায়নি দেশমাতৃকার অঙ্গচ্ছেদ, চায়নি কলকাতা নোয়াখালীর দাঙ্গা, তার নাম নেতাজি। আজও 14টি লোকসভা নির্বাচন, স্বাধীনতার 77টি বছর পরেও যে রয়ে গেছে অপাংক্তেয়, তার নাম নেতাজি। 3টি কমিশন, 217টি ফাইল, 70,000 পৃষ্ঠায় আজও যে চিরন্তন রহস্যময় দেশের মঙ্গলে, সেই আপোষহীন সংগ্রামের নাম নেতাজি। না জানি কত নায়ক খলনায়ক হবে যদি রহস্য উন্মোচিত হয়। তুমি চাওনি ক্ষমতা, চেয়েছিলে স্বাধীনতা, তাই তুমি আজও যুদ্ধ অপরাধী। ব্রিটিশ সরকারের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল, সেই ভয় এখনো তাড়া করে বেড়াচ্ছে রাষ্ট্রপুঞ্জকে। আজ কত দিন হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গেছো। তোমার অপেক্ষায় এখনো বসে আছি আমরা। এখন আর শুনতে পাই না তোমার নিজস্ব কণ্ঠস্বর। তুমি স্বাধীনতা আনতে গিয়ে হারিয়ে গেলে, আর ফিরে এলে না। স্বাধীনতা এলো ঠিকই, কিন্তু এ কোন স্বাধীনতা? এ স্বাধীনতার অর্থ শুধু ইংরেজ বিতরণ। প্রকৃত স্বাধীনতা, পাক ভারত, এটাই ছিল তোমার স্বপ্ন। তোমার স্বপ্ন ছিল একটা নিখাদ গণতন্ত্র, যেখানে থাকবে না মানুষে মানুষে ভেদাভেদ। পারলে না তুমি আমাদের জন্য সেরকম গণতন্ত্র আনতে। আমরা যেন সেই পরাধীনতার অন্ধকারেই নিমজ্জিত। এক শ্রেণীর মানুষ দেশকে লুটে পুটে খাচ্ছে। দেশ এখন মাফিয়া গুন্ডাদের হাতে খাবি খাচ্ছে। অযোগ্য ক্ষমতালোভী মানুষেরা উচ্চ পদে বসছে। আর যোগ্যরা কোথায় হারিয়ে যাচ্ছে। ইংরেজরা শুধুমাত্র এদেশে ধনসম্পদ লুট করেছে। আর আজকের নেতারা দেশটাকেই বিক্রি করে দিতে চাইছে। কিসের জন্য তুমি দেশ ছেড়েছিলে নেতাজি? স্বার্থন্বেষী মানুষের স্বার্থ চরিতার্থ করার জন্য? ওরা ধর্মের ভিত্তিতে দেশকে টুকরো টুকরো করলো, সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিল, অহিংসার আড়ালে উর্বর ভারতবর্ষের ভূমিতে হিংসার বিষ বৃক্ষরোপণ করল। তুমি এখন কোথায়? এটা জানতে কমিশনের পর কমিশন তৈরি হয়েছে, কিন্তু সমাধান হয়েছে কি? এক শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ হয়তো তোমাকে সরিয়ে দিয়েছে পৃথিবীর বুক থেকে, তাই তুমি আজ পাথরের মূর্তি হয়ে গেছো। কিন্তু আমাদের হৃদয়ের গভীরে
তুমি সর্বদা বিরাজ করছো। তুমি আমাদের প্রেরণা, তুমি আমাদের পথপ্রদর্শক। তুমি ছিলে স্বাধীনতা সংগ্রামের পুরোধা। অথচ ভাবলে অবাক লাগে, তোমার ছবি এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ দেখা যায় না। দেখা যায় তাদের ছবি যারা অনেকে ঘৃণ্য রাজনীতি করেছিল তোমাকে নিয়ে, যারা ক্ষমতালোভী তারা ক্ষমতা পেল। তুমি রয়ে গেলে সেই অন্তরালে। তাই কাতর আবেদন, ফিরে এসো তুমি, দেশের হাল ধরো, নতুবা আমাদের দেশটা হয়তো আবার বিক্রি হয়ে যাবে। দেশ আবার পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে। তুমি এসে আবার বলো সেই অমোঘ বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধু রক্ত নয়, তুমি চাইলে আমরা জীবন দিয়ে দিতে পারি। তোমার অভাব দেশ মর্মে মর্মে অনুভব করছে। শুধু তুমি ফিরে এসো আমাদের মাঝে, শুধু তুমি ফিরে এসো। ভারতবর্ষ নিভৃতে মনে করতে লাগলো তার কর্তব্য কর্মে অবিচল কর্মযোগী সন্তান নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে অন্তিম সাক্ষাতের মুহূর্তগুলো। একে একে ভেসে উঠল এলগিন রোড, জিয়াউদ্দিন, গোমো জংশন, কাবুলের ভগৎরামের আশ্বাসধ্বনি জান কাবুল, আফগানিস্তান, রাশিয়া, জার্মান হিটলারের তীক্ষ্ণ দৃষ্টি, দুঃসাহসিক সাবমারিন যাত্রা, জাপান, রাসবিহারী বসু, আজাদ হিন্দ বাহিনী গঠন। ওই কুচকাওয়াজ করে এগিয়ে আসছে শাহনাজ ব্রিগেড, ঝাঁসি রানী বাহিনী, গান্ধী ব্রিগেড, সুভাষ ব্রিগেড। ভেসে আসছে সেই উদাত্ত কণ্ঠস্বর, জয় হিন্দ, আমি সুভাষ বলছি। ইম্ফল কোহিমার দুঃসাহসিক বিজয় রথ এগিয়ে চলেছে। একটা বিস্ফোরণ। দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগকারী নির্ভীক যোদ্ধাগণ বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সেদিন সম্পূর্ণভাবে বিচার করে মুক্তিযুদ্ধের ধারায় যুক্ত করল নতুন অধ্যায়। অভিনব কর্মসূচি রূপায়ণের জন্য নেতাজির ব্রহ্মদেশ ত্যাগ। বিদায় লগ্নে বেশ চিন্তিত দেখা গেল দেশমাতৃকার দামাল ছেলে সুভাষকে। মুখে আত্মপ্রত্যয়ের চিহ্ন, কণ্ঠে বেদনার সুর। বিমানবন্দরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বললেন, এখানে না মিলিত হলেও আমরা ভারতবর্ষে আবার মিলিত হব। জয় হিন্দ। সালের শেষের দিকে ভারতের মাটিতে আরও এক নতুন উত্তেজনা। 19 ডিসেম্বর শোনা যায় স্বাধীনতার উদাত্ত কণ্ঠে বেতার ভাষণ। আবার রহস্য। We are under the shelter of one of the great powers of the world. We should not be disappointed. The first round of the battle is a failure. The battle of freedom is not easy. America won her independence after 7 years fighting. Ireland won her independence after 4 years fighting. We are sure to be successful within 2 years. I will go to India on the crest of a third world war and sit in the judgment upon those who are trying my officers and men at the Red Fort.
এই অমীমাংসিত রহস্যের ৭৯ বছর। নেতাজি 1945-এর 18ই আগস্ট তাইহুকু বিমান দুর্ঘটনাতেই শহীদ হয়েছেন, অথবা ওই দুর্ঘটনায় তার মৃত্যু দূরস্থ। কোনো বিমান দুর্ঘটনাই ওই দিন তাইহুকুতে ঘটেনি। এই দুই শিবিরে মোটের ওপর বিভক্ত নেতাজির ভক্তকুল। চলে গেছে আরও একটি 18ই আগস্ট। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিণতি রহস্যের কিনারা এখনও হলো না। 2015-16 সালে ডিসক্লাসিফাই হওয়া কিছু সরকারি ও গোয়েন্দা ফাইলে 1945-এর 18ই আগস্টের পর নেতাজির রাশিয়ায় অবস্থান, এমনকি ভারতের মাটিতে ফিরে আসার বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। এইসব ফাইল থেকে জানা যায় 1965 সাল পর্যন্ত নেতাজির পরিবারের সদস্যের ওপর গোয়েন্দা নজরদারি ছিল। নেতাজির অন্তর্ধানের বিষয়ে এখনো পর্যন্ত যে কয়টি থিওরি পাওয়া যায় তার মধ্যে প্রধান 3টি হল: 1. উড়োজাহাজ ক্র্যাশ থিওরি, 2. রাশিয়া স্টালিনের কারাগারে নির্যাতনে মৃত্যু, এবং 3. সন্ন্যাসী হয়ে ভারতে ফিরে আসা। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। এর মাত্র 12 দিন পর এক সংবাদ সম্মেলনে জওহরলাল নেহেরুর উপস্থিতিতে শিকাগো ট্রিবিউনের একজন সাংবাদিক দাবি করেন তার একজন সহকর্মী 1945 সালের 21শে আগস্ট নেতাজিকে সাইগনে দেখেছেন। নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য নেহেরু সরকার 1955 সালের শাহনাজ কমিটি এবং ইন্দিরা গান্ধী সরকার 1970 সালে খোসলা কমিশন নামে দুটি তদন্ত কমিশন গঠন করে। দুটি কমিশনই নেতাজির উড়োজাহাজ ক্রাশে মৃত্যুবরণ করেছেন বলে রায় দেয়। এরপর 1999 সালে নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বে মুখার্জি কমিশন গঠন করা হয়। মুখার্জি কমিশনকে লেখা অফিসিয়াল চিঠিতে তাইওয়ান সরকার জানান 1945 সালের 18ই আগস্ট তো দূরের কথা, সারা বছরে কেবল তাইহুকুতে নয়, পুরো তাইওয়ানে কোনো উড়োজাহাজ ক্রাশই হয়নি। সবচেয়ে কাছাকাছি সময় যে উড়োজাহাজ ক্রাশ হয়েছিল সেটি সংঘটিত হয়েছিল 1944 সালের সেপ্টেম্বরে। তাইওয়ানের কোনো হাসপাতালের লগবুকে নেতাজির চিকিৎসার কোনো তথ্য পাওয়া যায় না, এমনকি পাওয়া যায় না কোনো ডেথ সার্টিফিকেট। সেদিন তাইহুকুতে কানাকান্তা নামে একটি ডেথ সার্টিফিকেট ইস্যু হয়। দুদিন পর 20শে আগস্ট কেবল একজন জাপানি সৈনিকের ক্রিমেটোরিয়াম পারমিটের তথ্য পাওয়া যায়, যার মৃত্যু হয়েছিল হৃদরোগে। মুখার্জি কমিশন রায় দেয় নেতাজি উড়োজাহাজ ক্রাশে মারা যাননি। দ্বিতীয় থিওরিতে যারা বিশ্বাস করেন তারা নেতাজি যে মাঞ্চুরিয়া হয়ে রাশিয়া পৌঁছেছিলেন এর পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারলেও সেখানে নেতাজিকে হত্যা করার বিষয়ে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এবার নেতাজির অন্তর্ধান রহস্যের তৃতীয় তত্ত্বের দিকে আলোকপাত করা যাক। 1985 সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের ফৈজাবাদে রামভবন নামে একটি বাড়িতে একজন সন্ন্যাসীর মৃত্যু হয়, যিনি মহাকাল, ভগবানজি সহ বিভিন্ন নামে তার অনুরাগীদের মধ্যে পরিচিত ছিলেন। ভগবানজি জীবিত থাকাকালীনও তার দর্শন পাওয়া অনেকে দাবি করেছেন। তিনি প্রকৃতপক্ষে ভগবানজি জীবিত থাকাকালীন তার দর্শন পাওয়া অনেকেই দাবি করেছে তিনি প্রকৃতপক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু।
ভগবানজির মৃত্যুর পর এই দাবি আরও প্রবল হয়ে ওঠে। নেতাজির ভাইজি ললিতা বসু 1986 সালের প্রথম দিকে ফৈজাবাদের রামভবনে যান। সেখানে গিয়ে ঘরের ভেতরে থাকা ভগবানজির ব্যবহৃত সামগ্রী, চিঠি, নথি ও অন্যান্য জিনিসপত্র দেখে নিশ্চিত হন সেগুলো তার রাঙা কাকা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর। আদালতের রায়ে মুখার্জি কমিশনের সামনে ফৈজাবাদ জেলা ট্রেজারিতে সংরক্ষিত ভগবানজির ঘর থেকে উদ্ধার করা জিনিসপত্রের ট্রাঙ্কগুলো খোলা হয়। সেখানে পাওয়া যায় নেতাজির পিতা মাতার বাঁধানো ছবি, ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নেতাজির ছবি, সাবেক বিপ্লবী ও আজাদ হিন্দ ফৌজের অনেক সদস্যের ছবি এবং পেছনে আঁকিবুকি করা তাদের ডাকনাম। আরও পাওয়া যায় গোল ফ্রেমের চশমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ফ্ল্যাশ লাইট, জার্মান বাইনোকুলার, রোলেক্স ঘড়ি, পোর্টেবল বেলজিয়ান টাইপরাইটার, জাপানিজ ওয়াটার ফিল্টার। পাওয়া যায় পবিত্রমোহন রায়, লীলা রায়, সুনীল দাস, অনিল দাস, আশুতোষ কালী, বিশ্বরূপ রায় সহ নেতাজির পূর্ব পরিচিত সাবেক বিপ্লবী কমরেড আইএনএর সদস্যদের লেখা অসংখ্য চিঠি, যে চিঠিগুলোতে তারা ভগবানজিকে পরোক্ষভাবে নেতাজি হিসেবেই চিহ্নিত করেছিলেন। গুমনাবি বাবা কি সত্যি নেতাজি? আগে 23শে জানুয়ারি এলেই উত্তর মেরু থেকে ভেসে আসা হিমশৈলের মতো জেগে উঠত এই বিশাল প্রশ্ন। এখন কচি পাতার মতো স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ঈশা, ঈশান, রিভু, আরাত্রিক, শামীম, তীর্ণা, মাইকেল জানতে চায় সত্যি কি নেতাজি? যদি না হয়ে থাকেন মাত্র 48-এর অগ্নিদূত, কোথায় ছিলেন, কেমনভাবে সত্যি ছিলেন? সাইবেরিয়ায়, বেরেলিতে, শৌলমারিতে? যদি হয়েই থাকেন কেন বার করে আনা গেল না? আমরা যারা হিসেব করে বেছেছিলাম সকল প্রশ্ন ধোয়ার মতো, আজকে ঈশান, রিভু, তিমির খুঁচিয়ে যায়, তোমরা কেন নৈশব্দে লুকিয়েছিলে? সুভাষ কেন একটা শুধু বিমান ঘাঁটি, গোমো স্টেশন? ভুলতে পারলে প্রমিথিউস? ধিক ধিক হে তোমার জাতীয়তা স্বদেশ ভূমি, মুজবে কিসে রাত্রি কেমন সকাল ঢাকে? 123 হলো না, তারপর 24, 50, 500, 1000। পৃথিবীতে ভারতবাসী বলে একজনও যদি বেঁচে থাকে, শাসককে প্রশ্ন করবেই, কোথায় কোথায় তিনি, কেন খোঁজেননি তাকে? 42-এর বিমান দুর্ঘটনা কি প্রমাণ করতে শুধুই কমিশনের পর কমিশন, দিস্তে দিস্তে পাতার পাহাড়, তারপরে সব ঠান্ডা ঘরে। ভয়টা কিসের সত্য জানতে? একটা ছবি নির্মাণ হলে গেল আর্তনাদ, আর তো কথা হয় না কারো ক্ষেত্রে। শামীম, আরাত্রিক, ঈশান ততই তীব্র হয় আমরা সত্য জানবো। কি হলো, কেন হলো, কোথায় হলো, কেমন করে? এত বড় একটা নদী অন্ধকারে হারিয়ে গেল, এত বিশাল একটা পাহাড় ডুবলো জলে। আসলে যারা ভোলাতে চায় তারা জানে অঙ্কটা ঠিক মিলছে না কো। কেশব নাগে, কালিদাসে, ইউক্লিডে বা আর্কিমিডিস, কমিশনে কোটি কোটি পাতার নিচে লুকিয়ে রাখা সত্য কোথায় অবলুপ্ত পাথর চাপা ভবিষ্যতের তলা থেকে যেমন বেরোয় রক্তকরবী। রবীন্দ্রনাথ যাকে দেখে নির্দিষ্ট জানতেন এই দুরন্ত তরুণ ভাঙনের জয়গান গাইতে এসেছে, এ কি সেই তাসের দেশের রাজপুত্র? নাইলে
মহাজাতি সাধনের উদ্ঘাটনে কেমন করে ব্রিটিশের সব রোষ উপেক্ষা করে হাত রাখলেন মহাজাতির ভবিষ্যতের হাতে? আইসিএসের নিশ্চিত সুখের সত্য সত্যেন্দ্রনাথ ঠাকুরের ভাই জানতেন না এমন তো নয়। সব ছেড়ে আসা ঝড়ের বুকে পড়া তরুণকে বুকে ধরে ভবিষ্যৎ ভারতের সৌরভ পান কেন? কোন আস্থায়? আর গান্ধীর মতো জনক সেখানে হাহাকার করেন, পটবী সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়। আবার তিনিই তো বললেন 46-এ, আমার বড় ছেলে বেঁচে থাকলে। কেন? বিলেতে কমলা নেহরু চিকিৎসার সব দায় কাঁধে নিয়েছিলেন যে উদার বন্ধু বৎসল, তাকে ইংরেজের হাতে তুলে দিতে নেহরু এত সোচ্চার কেন? ওটেন সাহেবের গায়ে হাত তোলেনি, হয়তো অভিমান ছিল, উষ্মা ছিল, রাগও। নাইলে ওটেন বিমান ভাঙার খবর শুনে কান্নার জল দিয়ে কেন লিখবেন, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি সুভাষ? ব্যথা পেয়েছি কি তোমার হাতে? তুমি ইকারাসের মতো সোনালি ডানায় ভর করে প্রতিবাদ ছুড়ে উড্ডীন হয়েছিলে ব্রিটিশের বিরুদ্ধে। কেমন মানুষ তুমি? দেশপ্রেমিক কবি দ্বিজেন্দ্রলাল ছেলে মন্টুকে সুভাষের সঙ্গে মিশতে দিতে ভয় পেতেন কেন? সে ভাঙনের জয়গান গায় বলে? ধ্রুজটি, দিলীপ, নির্মলেন্দু বন্ধু হয়েও তোমাকে মানত রাজেশ্বরের মতো কেন? কি ছিল তোমার মধ্যে? কাবুলের সেই ব্যবসায়ী যে তোমাকে মনে করত ভারতেশ্বর, রাশিয়ার সেই মেষপালক, জার্মানির সেই অনামা সৈনিক, সিঙ্গাপুরের সেই যোদ্ধা, সবাই জানলেও ভারত কেন জানে না? আগুন ছাড়া প্রাণের কথা, গানের কথা, মানের কথা। সাইগাল, ধিলান, হাবিবুর, শাহনাজ, লক্ষ্মী তোমাকে মানত শুধু সর্বাধিনায়ক নয়, ভারতের ঈশ্বর প্রেরিত মুক্তির দূত হিসেবে। ভুল মানত তারা। স্বাধীন ভারতের ইতিহাস লেখানো হলো, বিদেশে সুভাষচন্দ্র আজাদিন ফৌজ গড়লেন। ফৌজ? শুধু বাহিনী? INA? মিথ্যে কথা। তোমরা স্বীকার করতে লজ্জা পাও, ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতের সরকার গড়ে তুললেন সুভাষচন্দ্র বসু, গড়লেন পুরো সংবিধান নির্মাণ করে এবং মেনে। শুধু ফৌজ? কতভাবে আর ছোট করবে মানুষটিকে? নিজেদের বড় করতে গিয়ে মহানকে ছোট করে দেখানো এক আশ্চর্য খেলা। কি নির্লজ্জ দান্ধিকতা! দেখো দেখো, ওদের চিৎকার আকাশ ছাপিয়ে যাচ্ছে। রিভু, ঈশান, আরাত্রিক, প্রীতি, তীর্ণা, সাম্য, জোসেফ, সবার একটাই কথা, আমাদের সত্য জানাও, নির্মম হোক তবু মানব সেই সত্য। নামমাত্র, নাম মাহাত্মের কমিশন নয়। তাই হুকুতে গত 10 বছরে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। রেনগোজি মন্দিরে কার ভস্মাবে সাজানো? কেন DNA করা হয় না ভারতের শ্রেষ্ঠ বিপ্লবীর? ভিখারি থেকে ধনী সবার উজাড় করে দেয়া INA-কে দেয়া টাকা কোথায় গেল? হজম করতে পেরেছো? হতে পেরেছো নীলকণ্ঠ? উপেক্ষা করতে করতে, অপেক্ষা করতে করতে কত রাত বিষের অবিশ্বাসে নীল। সত্য জানতে দাও, বজ্রের মতো নির্মম সত্য, সূর্যের উত্তাপের মতো অসহনীয় সত্য। দহন করুক আমাদের, তবু সইব। এসেছে তোমাদের ভয় পাবার দিন। আমরা আসছি, আসছি আমরা। ৭৭ বছর ধরে পচা পাথর আর পাকের নিচে লুকিয়ে রাখা হিরণময় ইতিহাসকে আমরা বের করে আনবই।
এখন প্রশ্ন হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর অফিসিয়াল ডেথ সার্টিফিকেট কেন জাপান সরকার আজও জনৈক ইচুরো ওকুরার নাম থেকে তার নামে পরিবর্তন করতে পারলেন না? সেই সঙ্গত প্রশ্ন ভারত সরকারের পক্ষ থেকে কাম্য ছিল। ঠিক কোন গূঢ় কারণে জাপানি সামরিক কর্তৃপক্ষ মৃত্যুর পরও সুভাষচন্দ্র বসুর ডেথ সার্টিফিকেটটি তার নিজের নামে লিখলেন না, যা আজও দ্বিপাক্ষিক স্তরে সরকারিভাবে কখনো তোলা হয়নি? অন্তত তেমন কোনো বিবৃতি দুদেশের সরকারের পক্ষ থেকেই আজ পর্যন্ত নেই। তাহলে শেষ পর্যন্ত কি বিমান দুর্ঘটনার তত্ত্বই একমাত্র বিশ্বাসযোগ্য বয়ান? বিকল্প সব তত্ত্বকে একে একে খারিজ করার মতো নিশ্চিত প্রমাণ না পেলে সে কথা বলা তো হতকারিতা। কিন্তু এই রহস্যের দরজা খোলার চাবি আছে নেতাজির দেশের, তার জন্মভূমির সরকারের হাতেই। একথা নিশ্চিতভাবে বলা যায়, আগের তুলনায় 2 কদম এগোলেও সেই সরকার এখনো পুরো পথটা হাঁটেনি। হাঁটতে আদেও চাইছে কি? ট্রেনে করে যাচ্ছিলাম মুড়াগাছা। বেশ ভালোই ভিড় থাকলেও একজন দাদা উঠে যাওয়ায় আমি জানলার ধারে সিটটা পেয়ে গেছিলাম। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ট্রেনটা খুব ঝাঁকুনি দিয়ে থেমে যেতেই ঘুম ভেঙে গেল। চোখটা টেনে খুলতেই অনুভব করলাম মুখের ভিতরটা কেমন টক হয়ে রয়েছে। বোতলে জল প্রায় শেষ। আমার আশেপাশে যারা ছিল সকলেই নেমে গেছে। পুরো কামরায় নিজেকে একলা আবিষ্কার করে মনে মনে প্রমাদ গুনলাম, আমার স্টেশন পেরিয়ে যায়নি তো। বাইরে তাকিয়ে দেখলাম কোনো প্ল্যাটফর্ম নয়, জঙ্গল মতো একটা জায়গায় দাঁড়িয়ে আছে ট্রেনটা। হঠাৎ সেই জঙ্গলের মধ্যে থেকেই আমার কামরায় উঠে এলো এক মাঝবয়সী ভদ্রলোক। মাথার সামনেটা টাক, গায়ে একটা ছেঁড়া নোংরা চাদর, একটা পুরনো ভাঙা গোল ফ্রেমের চশমা ঝুলিয়ে রেখেছেন তীক্ষ্ণ নাকের সামনে। পাশে এসে বসে কি সব বিড়বিড় করতে আরম্ভ করলো। আমি একা আছি, ভীষণ অস্বস্তি হলো। গোটা কামরায় এতগুলো সিট থাকতো, সে আমারটাতেই বসতে হলো। লোকটার শরীর থেকে কেমন একটা ধুলো, ধোয়া, পেট্রোল মেশানো গুমোট গন্ধ বেরোচ্ছিল। সেই গন্ধে আমার অস্বস্তি আরও তীব্রতর হয়ে উঠছিল। আমি যতটা সম্ভব জানলার দিকে সরে গিয়ে ওনার সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করলাম। উনি হঠাৎ খুব জোরে জোরে কাশতে শুরু করলেন। কাশির আওয়াজ মারাত্মক, বুকের ভিতর যেন ঝনঝন করে বাজছে। আমার মায়া হলো। বোতলের তলানিতে পড়ে থাকা সামান্য জলটাই বাড়িয়ে দিলাম ওনার দিকে। উনি নিলেন না, কাশতে থাকলেন। আমি কথা বাড়ালাম না, জানলার বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কি হয়েছে। লোকটা কাশতে কাশতেই বলে উঠল, খারাপ হয়ে গেছে, তবে ঠিক হয়ে যাবে। আমি একবার ওনার দিকে ফিরে তাকালাম। ভীষণ জীর্ণ ক্লান্ত হয়ে যাওয়া চেহারা, শরীরে জৌলুস নেই কোনো, তবু চোখে কিসের স্বপ্ন। ঝাপসা কাচের এপার থেকে তার হদিশ পাওয়া যায় না। কেন জানি না লোকটাকে খেয়ে খুব চেনা লাগছে আমার। উনি আবার বললেন, খারাপ হয়ে গেছে। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, কি ট্রেনটা? বলেই নিজের ভুলটা আন্দাজ করে সিট দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই কি করলাম আমি? এভাবে একজন অপরিচিত অপ্রকৃতস্থ মানুষের কথার উত্তর দেওয়া আমার ঠিক হয়নি। উনি বললেন, না, এই দেশটা
একদম শেষ হয়ে যাচ্ছে জানো। বুঝলাম প্রলাপ বকছে, কোনো দেশভক্ত উন্মাদ হবে। পাত্তা দিলাম না, বাইরের দিকে চেয়ে রইলাম। উনি আবার বললেন, এই দেশটার স্বপ্ন আমি দেখিনি, এই দেশটাকে দেখব বলে ফিরে আসেনি সেই সুদূর বিদেশ থেকে। অসহ্য লাগছে, ভয় লাগছে, জোর করে মাথাটা ঘুরিয়ে রেখেছি জানলার দিকে। ওনার দিকে ঘাড় আমি কিছুতেই ঘোরাবো না। উনি বকবক করে চললেন, কত লড়েছি এই দেশটার জন্য, কত ভেবেছি যাতে পরের প্রজন্ম একটা স্বাধীন দেশ পায়, তার জন্য নিজের জীবনটা অবধি দিয়ে দিলাম। আর ওরা ওরা কি ফিরিয়ে দিল? জন্মদিনে কয়েকটা ফুলের মালা, আর স্কুল ক্লাবেতে স্পোর্টস কম্পিটিশন, আর হয়তো বড় জোর ইতিহাস বইয়ের কয়েকটা পাতা জোড়া একটা অধ্যায়। কিন্তু কিন্তু আমি তো তা চাইনি। শুধু কি এই দিনগুলো দেখব বলে ধরেছিলাম হাতিয়ার? খুব নিচু স্বরে বললেও প্রত্যেকটা কথাই ঢুকছে কানে এসে। আমি চাইলেও কথাগুলোকে এড়িয়ে যেতে পারছি না। অসহ্য লাগছে মনে মনে। হঠাৎ ওনার কয়েকটা কথা কানে আসতেই মাথাটা চড়াত করে উঠল। এই স্বাধীনতার জন্যই কি চেয়েছিলাম? আমার ভারতবাসীর রক্ত, তাই কি গঠন করেছিলাম আজাদ হিন্দ? আর পারলাম না চুপ করে থাকতে। রীতিমতো চিৎকার করে উঠে বললাম, অনেকক্ষণ থেকে সহ্য করে যাচ্ছি, থামবেন এবার? একটি চাদর জড়িয়ে গোল ফ্রেমের চশমা পরে নিজেকে নেতাজি মনে করে নিয়েছেন, তাই না? আপনি জানেন কার সাথে তুলনা টানছেন নিজের? মাথার সামনেটায় টাক পড়ে গেলেই কেউ বোঝ হয়ে যায় না। জানি এই সব লোকদের সাথে কখনই কথা বাড়াতে হয় না, এড়িয়ে যেতে হয়, বিশেষত যখন একা আছি। কিন্তু ওই মানুষটার প্রতি জানি না কেন সেই ছোট থেকেই বড় শ্রদ্ধা আমার মনে। কোনো একজন আতপাগল খ্যাপাটে মানুষ নিজেকে বোঝ বলে দাবি করবে, এটা মেনে নিতে পারবো না। অপেক্ষা করছিলাম উনি হয়তো চেঁচাবেন বা আরও পাগলামো কিছু করবেন, কিন্তু আমাকে অবাক করে দিয়েই উনি কিন্তু চুপ করে গেলেন। আমি জানলায় মুখ করে বসলাম। খানিকক্ষণ সব নিস্তব্ধ। আমার রাগ খানিকটা পড়ল। ভাবলাম উনি ওনার মতো বলে শান্তি পাচ্ছিল, আমি অকারণ চেঁচালাম। মাথাটা ধরেছে, বোতলের তলায় পড়ে থাকা সামান্য জলটুকু খেয়ে নিলাম। দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন। চোখে চোখ পড়তে জিজ্ঞাসা করলো, তোমাদের কাছে বোস মারা গিয়েছে তাই না? এবারও রাগ হলো, তবে আগের বারের চেয়ে একটু কম। বললাম, না, বোসরা মরে না, বোসদের কখনো মৃত্যু হয় না। তারা চিরস্মরণীয়, তারা চিরস্মরণীয় হয়ে বেঁচে থাকে আপামর দেশবাসীর হৃদয়ে। এবার একটু ক্ষুব্ধ হলেন লোকটা। জোর করেই যেন গলার আওয়াজ তুলে বললেন, এইখানেই তো সমস্যা। দেশবাসীর মনে শুধু বোস বেঁচে আছে, তার আদর্শগুলো নয়। হারিয়ে গিয়েছে বোসের দেখানো রাস্তা। বাঙালি শুধু চিরকাল আমার প্রতি কৃতজ্ঞই থেকে গেল, শিরদাঁড়াটা সোজা করতে পারলো না। যে প্রতিবাদের ভাষা আমি শিখিয়ে দিয়েছিলাম, তা সবটুকু আজ লিপিবদ্ধ হয়ে পাঠ্য বইয়ের পাতায়। সবাই পড়ছে, লিখছে, কেউ বুঝতে পারছে না, প্রতিবাদ করছে না। কিন্তু আমি তো এসব চাইনি। আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিছুই বলতে পারছি না। কেমন যেন মন্ত্রমুগ্ধের মতন হাঁ হয়ে সব শুনছি। কিছু মুহূর্তের জন্য বিশ্বাস করতে ইচ্ছা করছে এই মানুষটিই বুঝি উনি। আমার যুক্তিবোধ লোপ পেয়েছে যেন। উনি বলে চললেন, জানো তো, তোমরা যে নেতাজিকে রোজ কল্পনা করো, যেই নেতাজির মূর্তি করেছো রাস্তায় রাস্তায়, যার নামে রয়েছে হাজারো স্মরণীর নাম, হাসপাতাল, সেই নেতাজি আজ মৃত্যুপথযাত্রী। ধুঁকছে, দেখো আমায়, ধুঁকছে। ভারতবর্ষের বুকে অভুক্ত থাকা প্রত্যেকটা শিশুর ক্ষুধা আজ আমার পেটে। ধর্মের নামে ঘটা প্রতিটি হত্যা আমার শরীরে দাগ ফেলে যায় চাবুকের মতো।
যখন আমারই কোনো সন্তানের মুখের অন্ন চুরি করে নিজের আখের গোছায় কোনো এক লোভী রাজনীতিবিদ, বুকের ভেতরে দগ্ধ হয়ে ওঠে হৃৎপিণ্ড। আজও কোনো মা বা বোনের আব্রুতে হাত পড়লে মনে হয় আমার পোশাকটা বুঝি ছিনিয়ে নিয়েছে কেউ। এই কি আমার ভারতবর্ষ, যাকে আমি মা বলেছিলাম কোনোদিন? ফিরিয়ে দাও, এনে দাও আমায় সেই দিন, আমার স্বপ্নের ভারতবর্ষ। আজ আমার শরীর প্রতি মুহূর্তে শুষে নেয় ধুলো ধোঁয়ার গন্ধ। দূষণে দূষণে কালো হয়ে গেছে দেশটা। তবুও একেবারে মরে যায়নি জানো। এখন যখন মিরাজ, সিন্ধু, চানুরা জিতে এসে জগতের মঞ্চে, কিংবা যখন নোবেল পায় আমাদেরই কোনো ছেলে, প্রায় অকেজো হয়ে পড়া ফুসফুসটা ফুলে ওঠে গর্বের অক্সিজেনে। এখনো কোনো ব্যস্ত রাস্তায় উড়ে এসে পড়া তিরঙ্গা কুড়িয়ে নিয়ে যত্নে রাখে কোনো অনামী যুবক। আমাদের সেনাদের মৃত্যুর প্রতিবাদ হয় সার্জিক্যাল স্ট্রাইক। মনে হয় না শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে। এখনো যখন বছরের প্রথম ফলটা দেয়া হয় প্রকৃতি মায়ের নামে, যখন তোমার মতো ট্রেনে ঘুমিয়ে পড়া কোনো মেয়ে নিরাপদে বাড়ি ফেরে, তখন আবারও মনে হয় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমায় ফিরিয়ে এনে দেবে সেই তেজ, আমার ভারতবর্ষ, আমি যার স্বপ্ন দেখেছিলাম। লোকটাকে এখন আর আগের মতো নোংরা লাগছে না, একটু শীর্ণ বটে, তবে চেনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নেতাজিই তো। চোখের পাতাগুলো অসম্ভব ভারী লাগছে আমার, কিছুতেই খুলে রাখতে পারছি না যেন। গলার কাছে দলা হয়ে আছে কিছু একটা, চোয়ালটা শক্ত হয়ে গেছে। আমি চোখ বুঝলাম, ঘুম ভাঙল। সব আগের মতোই আছে, সেই একই রকম ভিড় ট্রেন, বড়জোর কয়েকজন নেমে গেছেন আগের স্টেশনগুলোতে। আমি পাশের অচেনা ছেলেটার কাঁধে মাথা রেখেই কখন অঘরে ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেনটা ছুটছে তার নিজের গতিতেই। জলের বোতলের দিকে তাকালাম, প্রায় ভর্তিই আছে, শুধু আমার মুখের ভিতরটা কেমন টক। গলার কাছে দলা, চোয়াল শক্ত, আর চোখটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাতে তখনও রাখা আছে শৈলেশদের আমি সুভাষ বলছি। আজ সব কটা ফাইল উন্মুক্ত। 11টার মধ্যে 10টা কমিশন জানিয়েছে তুমি নেই। 1500 পৃষ্ঠা স্কুটিনির পর যেটা পাওয়া গেছে, তুমি বিমানের জ্বালানি স্টোভের খুব কাছে বসেছিলে। তবুও ওই একটি কমিশনের কথা বিশ্বাস করে আমরা অপেক্ষায় আছি। তুমি জানো না তোমার জন্য কোন ভারতবর্ষ অপেক্ষা করে আছে। তুমি রক্তের বিনিময়ে স্বাধীনতা দিতে চেয়েছিলে, আমরা রক্ত দিয়ে সে স্বাধীনতা অর্জন করেছি। তোমার সে স্বপ্ন সম্পূর্ণ সার্থক। আমরা আজ পরাধীন নই, কিন্তু স্বাধীন ও সদর্পে বলতে পারি না। ধর্মের ভিত্তিতে ভাগ করে নিয়েছি দেশ, তবুও দাউ দাউ করে জলে সাম্প্রদায়িক দাঙ্গার দুর্বিষহ আগুন। তুমি কি এই ভারতবর্ষ চেয়েছিলে নেতাজি, যেখানে নদী বিক্রি হবে, পাহাড় বিক্রি হবে, খাদান বিক্রি হবে শিক্ষা, মেরুদণ্ড, সর্বোপরি মানুষ? আমরা দিন দিন অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আগামী প্রজন্ম এক অনভিপ্রেত অবসাদের মধ্যে তলিয়ে যাচ্ছে। না, এতে আমাদের কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই অনুশোচনাও। আমরা খেলা মেলা আর উৎসবের আনন্দে বেশ আছি। নেতাজি, তুমি জানো না তোমার জন্য কোন ভারতবর্ষ অপেক্ষা করে আছে।
সমস্ত সম্পদের অর্ধেক রয়েছে মুষ্টিমেয় 100 জনের কাছে। দিন দিন পুঁজিভূত হচ্ছে পুঁজি, আর অন্যদিকে অনাহারে, অবজ্ঞায়, অবহেলায় মৃত্যু পথযাত্রী কৃষকের কান্না, বন্ধ কারখানার সামনে সাদা মুখ শ্রমিকের আর্তনা, বেকার যুব সমাজ রাস্তায়, আন্দোলনে, ধর্নায়। তুমি জানো না এখানে এখন লুটেরা দখল করে নিয়েছে দেশ। নিত্য লুট হয় গণতন্ত্র, লুট হয় সাধারণের স্বাধীনতা, লুট হয় নারীর সম্ভ্রম, লুট হয় আদর্শ, বিবেক। তোমার শত্রুরাও আজ তোমার বড় ভক্ত, মঞ্চে দাঁড়িয়ে তোমার ছবিতে দেয় ফুল, মালা, ভোট বড় বালাই, ক্ষমতায় টিকে থাকার পাসপোর্ট চেয়ে। আমরা এখনো নেতৃত্বহীনতায় ভুগছি। এখনো দেখি সত্যের সংহার, আদর্শের অপমৃত্যু, শত্রুর কাছে সাহসের আত্মত্যাগ। তখন তোমার কথা মনে পড়ে, তখনই চিৎকার করে বলতে ইচ্ছা করে, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো নেতাজি, আমরা তোমার অপেক্ষায় আছি। বলো, তুমি ছাড়া কে আর বলবে? সবচেয়ে অপরাধ হলো অন্যায়ের সঙ্গে আপোষ। কে বলবে জগতের সব কিছু ক্ষণভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তুবাদ বা আদর্শ। আর দেখো, আজ আদর্শ এখন জেলবন্দি, বিবেক পুলিশি জেরার ভয়ে উদাসীন, প্রেম বাজারের পণ্য। শিক্ষিত সমাজ রাজনীতি থেকে নিয়েছে মুখ ফিরিয়ে। তবে এ সমাজ কারা চায়? কারা করছে কাদের উন্নতি? দিন দিন বেড়ে চলেছে তোলাবাজি, মাস্তানি, মাফিয়া রাজ। আজ ভীষণ প্রীত, সন্তস্ত সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের দল খিল দেওয়া দরজার ভেতর থেকে শুনতে চায় সেই বজ্রকণ্ঠ, আমি সুভাষ বলছি। বীরত্বে বেরিয়ে আসতে চায় 140 কোটির জনস্রোত, পথে মেলাতে চায় পা, মুঠিতে মেলাতে চায় মুঠি, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চায়, মজহব नहीं सिखाते आपस में बैर रखना, मजहब नहीं सिखाते आपस में बैर रखना, हिंदी है हम, वतन है हिंदू सीता हमारा सारे जहां से अच्छा, हिंदू सीता